এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মলে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, কিনবো না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংখ্যাটা আছে 527টি পণ্য, যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128 হয়। অর্থাৎ সেই 28টার মধ্যে 28 নম্বরকে পড়বে 500 এই বর্তমান সরকার প্রধান। এইটার মধ্যে এমন কোনো রোগের জীবাণু নাই যেই রোগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। গণতন্ত্রের লড়াইটা যত কঠিন, আগ্রাসন বিরোধী আন্দোলনটা আরো বেশি ঠিক আমার ধারণা। কারণ গণতন্ত্র কখনো আসবে কখনো যাবে, যখন আসবে যতদিন থাকবে তার চেয়ে বেশি দিন রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। আমি কিশোরকাল থেকে এটি দেখে আসছি দেশে। কিন্তু আগ্রাসন এটা চিরস্থায়ী। আগ্রাসী শক্তিটা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রাসনের যে মনোভাবটা, এটা কিন্তু চিরস্থায়ী। এটা বদলায়, রূপ বদলায়, হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্য দিয়ে। এখন বাংলাদেশে যে আগ্রাসন বিরোধী যে আন্দোলনটা আমরা করব, আমাদের 3 দিকে একটি দেশ, সামনে বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরটা যে মুক্ত তা নয়, সেখানেও কত খুব পরোক্ষ অবস্থান আছে, অর্থাৎ চারিদিকে একটা দেশ। আগ্রাসনটা বলতে চাই ভূখণ্ড আগ্রাসন। আধুনিক রাষ্ট্র এখন ভূখণ্ড আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য বিষয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পালা নাই। যদিও রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে, কিন্তু আগের জমানায় তরবারি যুদ্ধ, পাংশিনয় শাখা, এই ধরনের যুদ্ধ এসছে। বেশি যুদ্ধ রইল অর্থনৈতিক এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া, শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা। এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ তাই করবে। সুতরাং আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে এবং সেই পুঁজি ব্যবস্থাটা হয় এইরকম। ছোটবেলা কাবলিওয়ালাদের দেখতাম, উঁচু লম্বা কাবলিদের, তো গ্রামদের যখন হাঁটতো ভয়ে ভয়ে, তো মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুদ মানতে, আসল নেই মানতে। এই অর্থনৈতিক আগ্রাসন যারা টাকা ফেরত পাবে ঠিক হবে না, সেটা বড় কথা না, তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুবিধা নিয়ে নেবে। এটা আমাদের এখানে আবার সুবিধা নিবে কত? আমাদের এখানে প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা, প্রকল্পের নির্ধারণ হবে 5000 কোটি টাকা। সুবিধা নিলে 5000 কোটি দিতে হবে জাতিকে। আর মাঝখানে যে 4000 কোটি টাকা আছে, বর্তমানে যারা আছেন তারা এটা ভাগাভাগি করে খাবে। এবং এই ভাগাভাগিটা যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, এই ভাগাভাগির একটা অংশ সীমান্ত অতিক্রম করে এবং অতিক্রম করে কোথায় জানি না। তবে আপনারা মনে করবেন না মুদ্রা পাচারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক। মুদ্রা পাচারটা কিন্তু আরেকটা সংখ্যা নয়, যারা এদিকে অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিনিয়োগ করতে পারে না কালো টাকা হিসেবে, এই টাকাগুলি কিন্তু বিদেশি বাণিজ্য নয়। তো যদি মতান্তরে 10 লক্ষ 15 লক্ষ কোটি টাকা আমাদের দেশের বিদেশের ব্যাংকে জমা থাকে, তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাতে কত কর্মসংস্থান হতো। আজকে আরেকটি প্রশ্ন আছে যে আমি জানি না কত লক্ষ, এ কথা সত্য যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায়, রাস্তাঘাটে ঘুরছে, ব্যবসা করছে, বড় বড় শপিং মলের বড় বড় দোকানদের সাথে স্লিপিং পার্টনার, তারা প্রকিউরমেন্ট করছে পণ্য, ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে, কোনোটা লিখিত কোনোটা অলিখিত, এই কথাগুলি আমাদের কানে আসে। এবং
তারা নানা ধরনের ফেরি করে, রাজনৈতিক ফেরি পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসার কেন্দ্রে তাদের আনাগোনা, এর মধ্য দিয়ে যত লক্ষ্য দাঁড়ায় সব টাকাই কিন্তু যায় কিছু বৈধভাবে না। বৈধভাবে কাজে যে আমাদের ইন্ডিয়া ভাই বললেন, উনি একজন অর্থনীতিবিদ, বৈধভাবেও যদি আপনি অন্য দেশে রোজগার করেন সরকারে কিন্তু দেশে পাঠাতে পারবে না। আপনার রোজগার, আপনার খরচ যে বাইরে একটি অংশ আপনি মাতৃভূমিতে পাঠাতে পারেন, সরাসরি পাঠাতে পারেন না। কিন্তু এই যে এরা টাকাটা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে, সেটা তো আমাদের জানা নেই। সংখ্যাগত হবে সেটা অনুমানসিদ্ধ, কিন্তু একটা কথা কিন্তু পত্রিকায়, এই যে আমরা পণ্য বর্জন বলছি, আমার একটা শব্দ এখানেই গুরুত্বপূর্ণ মনে হয়। আমাদের সাহেবজি বললেন যে ভারতের একটা পণ্য মেড ইন বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জন কেউ অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকারের নামটি। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে। কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে, ফুডের উপর ছোট ছোট শিশুরাও খবর রাখে। এখন দেখবেন বাজারে বিভিন্ন এই যে ওয়ান স্টপ মলে যান, অনেক ইন্ডিয়ান জিনিস পড়ে আছে, মানুষ কিনে না, কিনবো না, ওটা কিনবো না। সুতরাং এই যে সংখ্যাটা আছে 527টি পণ্য, যেটার মধ্যে বিষক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে, এর সাথে যদি যোগ করি তাহলে 128 হয়। অর্থাৎ সেই 28টার মধ্যে 28 নম্বর কে বলবে এই বর্তমান সরকারের প্রধান, এইটার মধ্যে এমন কোনো রোগের জীবাণু নাই যে রোগ পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা পরে। সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন, আমরা যদি আজকে থেকে পণ করতে পারি, মরি বাঁচি, দেশে চিকিৎসা করব। সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই। ছোটোবেলাতেও দেখেছি আমার ঠাকুমার হাতে ওই তুলসী রস আর একটু মধু দিয়ে আমাদেরকে খাওয়া দিত, যেন ঠান্ডা জ্বর হতো। তাতে তো আমরা ভালো বললাম। কখনো ওদা ফকির থাকতো, খুব নাম তাবিজ দেয়, এটা দেয়, মাটি পড়া দেয়, এই দাঁতের ব্যথা হইলে, এগুলি দেখছি, এগুলিকে ভুলতে পারি না। সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি, সেই বিশ্বাস নিয়েও তো মানুষ বেঁচে থাকতো। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া, এটা একটু বিত্তবান বেশি দরকার। আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য। প্রতিদিন আমার জানা মতে যে 10,000 ভিসা বই বাংলাদেশের 26টি কেন্দ্রে রিসিভ হয়। প্রতি বইয়ের সাথে 800 টাকা ফিস জমা দিতে হয়। ভিসা অ্যালাউড অর নন অ্যালাউড, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাতে দেখা যায় 80 কোটি টাকা প্রতিদিন, আর 3,24,240 কোটি টাকা 12 দেওয়া পূরণ দিলে দেখেন এত টাকা শুধু এই পাসপোর্ট থেকে তারা রোজগার করছে। এখন এই ভিসাটা নিয়ে যদি আপনি সীমান্ত অতিক্রম করেন, তাহলে ভাড়া আছে, ওখানে থাকা আছে, ওখানে খাওয়ার ব্যাপার আছে, চিকিৎসার ব্যাপার আছে। আবার চিকিৎসার শেষে আমরা যে একটু বিদেশি টাইপের লোক, ভেরি চুজি। ইন্ডিয়ান হাই কমিশনার বিনা সিদ্ধি বলছিল, ইউ পিপুল ভেরি চুজি, মানে অর্থাৎ আমরা একটু কাপড় চোপড় একটু হাওলাত করেও হইলেও ঘি খাইতে চাই, ঋণ করেও হইলেও ধার করে হইলেও ভালো কাপড় পরতে চাই, সেই স্বভাবটা তো আছে। সব কিছু মিলে না, আপনি হিসাব করেন বৎসরে যে কত কোটি টাকা শুধু এই চিকিৎসা খাতের মাধ্যমে ভারতবর্ষে যাচ্ছে। সেটা তো বৈধভাবে যাচ্ছে না। ইউ নিড এ $200 or $300 ফর পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করা একটা বিষয়ের জন্য। বাট এটা আপনি লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছেন, ডলার নিয়ে যাচ্ছেন বা হুন্ডিতে নিয়ে যাচ্ছেন, এই টাকার হিসাবটা আপনি কীভাবে করবেন? এবং প্রতিটি মানুষ গড়ে গেলে কত টাকা খরচ হয়? মিনিমাম 50,000। তাহলে আজকে যদি আমরা পণ করি যে দেশে যাব না,
তাহলে দেখবেন ওখানে হোটেলের ব্যবসা শেষ, খাবারের দোকান শেষ, কাপড়ের দোকান শেষ, আর ডাক্তাররা দৌড়ে ঢাকায় আর চিকিৎসা করতে পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।